প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি বর্ষীয় সাংবাদিক গৌতম লাহিড়ী বাংলাদেশের উপর চোখ রাখেন সবসময়, এবং বাংলাদেশের মানুষের খুব প্রিয় একজন মানুষ, কারণ তিনি অনেক সময় অনেক আলোর ইশারা দেন। এবং আওয়ামী লীগ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দল, সেই দলটির অনেক নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, এবং গৌতম লাহিড়ী পুরো পরিস্থিতির উপর, আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরও নজর রাখে সবসময়। আজ আমরা তার সাথে কথা বলবো। হ্যালো, আপনি কেমন আছেন দাদা? হ্যাঁ, মোটামুটি চলছে, ভালোই। ভালো বলতে জানি না, চলছে বলবো আর কি। বাংলাদেশ বলে আমি ভালো থাকি। খুব স্বাভাবিক, আপনি বাংলাদেশটাকে বাঙালি হিসাবে বাংলাদেশটাকে আপনি মনে প্রাণে ধারণ করেন আপনি। গৌতম দা, আমরা এমন একটা সময়ে আজকে কথা বলছি, একদিন পর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ওই দিনটাতে হত্যা করা হয়েছিল সপরিবারে। বাংলাদেশের একজন বাঙালি হিসাবে ওই ঘটনাটাকে আপনি মনে করতে পারেন? কিভাবে আপনার ওই সময় কি অনুভূতি ছিল আপনার? অবশ্যই 1975 সাল, সেই সময় আমাদের সেই দিনটা, ওই দিনটা আমাদের ভারতের স্বাধীনতা দিবস। এবং পরবর্তীকালে আমি বাংলাদেশ নিয়ে গবেষণা এবং পড়াশোনা করতে গিয়ে দেখেছি এই আগস্ট মাসে বাংলাদেশের সমস্ত এই ধরনের সন্ত্রাসবাদী কাণ্ড ঘটে থাকে, হামলা ঘটে। এটা 15ই আগস্ট হোক, 21শে আগস্টই হোক, যখনই। কিন্তু 15ই আগস্ট এই ঘটনার সময় আমি তো কলকাতায় ছিলাম। ফলে কলকাতায় একমাত্র প্রথম আর কি আমাদের আকাশবাণী থেকে এই খবরটি যখন প্রকাশিত হয়, প্রচারিত হয়, তখন কিন্তু পরে, কারণ ইন্দিরা গান্ধীর ভাষণ যেটা চলছিল লালকেল্লার ময়দান থেকে, সেটাকে তো বন্ধ করা সম্ভব হয়নি, কারণ সেই ভাষণটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল গোটা ভারত এবং বিদেশেও হয়। ফলে সেই ভাষণটি শেষ হওয়ার পরে আচমকা আকাশবাণীতে শুনলাম, কারণ তখন তো রেডিওর, আমাদের বাড়িতে তখন টেলিভিশন আছে, টেলিভিশন ভারতে হয়তো এসছে, কিন্তু আমাদের তখন টেলিভিশনে সবার কেনার ক্ষমতাও ছিল না পরবর্তীকালে, আজ যেমন টেলিভিশন ঘরে ঘরে। তো সেই পরে একটা গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে বললেন ঘোষক। গুরুত্বপূর্ণ ঘোষণা শুনেই আমরা সবাই অপেক্ষা করছিলাম। 75 সাল মানে হচ্ছে সেই সময় আমি কলেজের ছাত্র। তখন আমি মানে স্নাতক স্তরের পড়াশোনা করি। তো সেই অবস্থায় সেদিন তো আমাদের যেহেতু ভারতে ছুটিও থাকে, ফলে বাড়িতেও ছিলাম। কিন্তু ওই ঘোষণাটার পরে যখন আচমকা ঘোষণা হলো যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুকে কিছু আততায়ী, অজানা আততায়ী তারা হত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে, কিন্তু তখন তার মৃত্যু সংবাদ প্রচারিত হয়েছিল, তাকে আক্রমণ করা হয়েছিল, হত্যা করার চেষ্টা হয়েছিল, তারও পরে হত্যা সংবাদ প্রচারিত। ফলে আমরা প্রায় শোকস্তব্ধ এবং এরকম একটা ঘটনার জন্য প্রস্তুত ছিল একেবারে। এবং সেই দিনটার কথা হিসেবে আমার মনে আছে, আমি পরবর্তী সময়ে যখন প্রণব মুখার্জিকে নিয়ে আমি একটি বই লিখছিলাম, সেই বইটা আমি প্রণব বাবুর কাছ থেকে শুনেছিলাম, তিনিও কলকাতায় ছিলেন। এবং যেহেতু সমস্ত রাজনৈতিক নেতারা নিজ নিজ রাজ্যে চলে যান ওই দিনটা, সেখানে তারা স্বাধীনতা দিবস উদযাপন করে সকলে, হয়তো কারণ প্রণববাবু সেই সময়টা বিভিন্ন কারণে কলকাতাতে, এবং তিনি প্রায় মানে দ্রুত উড়ে যান দিল্লি, এবং দ্রুত উড়ে যান দিল্লি মানে ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছান। তার কাছে যেটা তখনও পর্যন্ত তিনি যখন জানতে পেরে, যেটা পরে আমাকে বলেছিলেন, যে জানতে পেরেছিলেন যে বঙ্গবন্ধুর 2 কন্যা, তাদের কিন্তু কোনো সংবাদ পাওয়া যাচ্ছে, তারা ওই বাড়িতে ছিলেন কিনা নিশ্চিত। পরে দিল্লিতে এসে তিনি জানতে পারেন যে নিশ্চিত ওরা দিল্লিতে নেই, এবং পরে জানা যায় যে জানতে পারেন তখন জার্মানিতে আছে। এবং সে তারপরে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করা হয়, কারণ আততায়ীরা যখন বঙ্গবন্ধু পরিবারকে, কেবলমাত্র বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছে, তাহলে তারা নিশ্চয়ই চাইবে যে তাদের অপর 2 কন্যা জীবিত রয়েছেন, সেই পরিবারটিকেও ধ্বংস করে। এবং সেই সময় কিন্তু খুবই শেখ হাসিনার পুত্র জয় অত্যন্ত মানে খুবই শিশু প্রায় বলা যেতে পারে, সেই অবস্থা তখন ছিল। আর যাই হোক, এই ঘটনাটা এত মর্মান্তিক যে ভারতের স্বাধীনতা দিবসের দিনেও একটা শোকের আবহে গোটা দেশ
মানে আচ্ছন্ন হয়ে যায় এবং অনেকটা বলা যেতে পারে যে প্রথম দিকে অনেকটা কিংকর্তব্য বিমূঢ় আমরা হয়ে গিয়েছিলাম আর কি। মানে ভারত সরকারও ঠিক, যদিও ভারত সরকারের সে কাহিনী তো দীর্ঘ প্রচারিত সকলেই জানে যে এরকম বারবার বঙ্গবন্ধুকে সতর্ক করা, কিন্তু সেই সতর্কবাণী তিনি উপেক্ষা করেছিলেন এই বলে যে এই বাঙালি সন্তান তার যারা রয়েছে তারা কেন তাকে হত্যা, এই আপাতত এইরকমই আমার এতটুকুই মনে পড়ে সেদিনের ঘটনা। গৌতম দাদা, আপনার বর্ণনা শুনে কি একটা প্রেক্ষাপট আপনি চিন্তা করেন, সেই 15 আগস্টের খবরটা শুনে ভারত সরকার বঙ্গবন্ধুর 2 মেয়ে তার নিরাপত্তার কথাটা চিন্তা করলো এবং ওরা যখন ভারত সরকার কনফার্ম হলো তারা বাংলাদেশে নেই, জার্মানিতে আছেন, এবং জার্মান দূতাবাসের মাধ্যমে তাদের নিরাপত্তার ব্যাপারটা ভারত সরকার প্রথমেই চিন্তা করলো। ঠিক আপনি বললেন এই আগস্ট মাসটা বাংলাদেশে, ঠিক আরেকটা 5ই আগস্ট বাংলাদেশে এসেছিল 2004 সালে। 2004 সালে বাংলাদেশে এসেছিল সেই 5ই আগস্টে যারা 5ই আগস্টের সঙ্গে ছিলেন, 5 আগস্টে ঘটিয়েছে, তারা কিন্তু সবার আগে এই দুজনকে হত্যা করার চিন্তা করেছিলেন এবং এই দুজনকে 5ই আগস্টে যদি ভারতে সরিয়ে নেওয়া না হতো একটা অন্যরকম পরিস্থিতি, মানে অকল্পনীয় একটা পরিস্থিতি বিরাজ করতো বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ। আর এই যে কলকাতা আকাশবাণীর কথা বললেন না, আকাশবাণীতে আমাদের মুক্তিযুদ্ধের সাথে এত জড়িত কিছু কিছু নাম, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ইভানা, এই যে নামগুলা আমরা কিন্তু খুব মনে করতে পারি, কিন্তু বাংলাদেশের নানা ঘোষণার সাথে নানা খবরের সাথে এরা খুব জড়িত। ও বাংলাদেশের মানুষ তখন মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর শুনতো, ঠিক আকাশবাণীর খবরটা শুনতো, বিবিসির খবরটা শুনতো, আকাশবাণীর খবরগুলো শুনে শুনে এই নামগুলো তাদের মুখস্থ ছিল। আমরা আজকে প্রেক্ষাপটে আসি। গৌতম লাহিড়ী, আপনি সম্প্রতি কিছু ব্রেকিং নিউজ দিচ্ছিলেন বাংলাদেশ। সর্বশেষ একটা ব্রেকিং নিউজ ছিল যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগস্টের 1 তারিখে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে কথা বলছিলেন। আপনি সেখানে বলেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী তার রাজনৈতিক কার্যক্রম শুরু করে। আসলে প্র্যাকটিক্যালি আওয়ামী লীগের সভানেত্রী এতই রাজনৈতিক, ভারতের 5ই আগস্ট যাওয়ার পরে 5ই আগস্ট রাতে অথবা 6 আগস্ট সকালে তিনি তার গোপালগঞ্জের নেতা কর্মীদের সাথে টেলিফোনে কথা বলেন এবং তখন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত। এই যে সারা পৃথিবী জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে অনলাইনে কথা বলেন, এটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কথা, এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান সরকার এতই ক্ষুব্ধ, তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বলেছিল ওনার কথাবার্তা বন্ধ করতে। প্রফেসর ইউনূস প্রকাশ্যে বলেছেন যে নরেন্দ্র মোদী তাকে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই ব্যবহার করে, মানে তিনি তো কাউকে বলতে পারেন না ব্যবহার করবেন না। গৌতম লাহিড়ী, আপনি সর্বশেষ যে আপনি একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বা জাতিসংঘের রিপোর্টের পাল্টা কোনো আপিল বা প্রতিবাদ তৈরি করার জন্য 2জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী। এই বিষয়ে একটু ডিটেল বলবেন? হ্যাঁ, যেটা এখন অনেকেই জানতে চাইছিলেন বা অনেকেরই কৌতূহল যে শেখ হাসিনা 1 বছর হয়ে গেল ভারতে আশ্রিত, এই অবস্থায় তিনি কি কোনো কর্মকাণ্ড করছেন না কেবলমাত্র একটি নিশ্চিন্ত নিরাপদ জীবনযাপন করছেন। সেটা নয়, শেখ হাসিনা এখনো তার মনের মধ্যে বাংলাদেশ নিয়ে তার চিন্তা, এবং তিনি মনে করেন যে বাংলাদেশে যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন, এবং যেভাবে বাংলাদেশ একটা উন্নয়নের শিখরে পৌঁছাতে চাইছিল সেই পথটাকে স্থগিত হয়ে গেছে, তাকে আবার কিভাবে ফিরিয়ে আনা। ঠিক আছে, প্রধান বাধা যেটা, সেই বাধাটা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে দেওয়া, এবং নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল গত মে মাসে, মনে আছে, সেটাও আর কি সন্ত্রাসবাদ বিরোধী আইনে তাদেরকে অভিযুক্ত করে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলা। ছাত্রলীগকে তো আগেই ব্যান নিষিদ্ধ করা হয়েছে। এখন আমি যেটা জানতে পারলাম, যেটা সত্যিকারের মানে আমার কাছে মনে হয়েছিল একটা খবর, যে তিনি যেহেতু এই ধরনের জাতিসংঘের বহু রিপোর্টের ভিত্তিতে ইউনূস সরকার নির্ভর করেছেন এবং তাদের কথা, সেই রিপোর্টের কথা বারবার উল্লেখ করেন, যেখানকার মানবাধিকার কমিশনের রিপোর্টের উল্লেখ করেন, এবং
সেই কারণে ফলে সেই জায়গাটাতেই একটা পাল্টা আপিল করার কথা শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন। এবং তিনি গত কয়েকদিন ধরে যে আলাপ আলোচনা করছেন, কিছুটা অনেকের সঙ্গে তিনি মিলিত হচ্ছেন তার গোপন আস্তানায়, এবং কারুর সঙ্গে ভিডিও মাধ্যমে যোগাযোগ করছেন। আমি বলছি গতকালও একটা বৈঠক হয়ে গেছে আর এক দল নেতাদের। এটা আমি যদি বলি তাহলে বলবো এটা তৃতীয় পর্যায়ের কিন্তু তৃতীয় পর্যায়ের বৈঠক আগেই দ্বিতীয় পর্যায়েই তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। এবং কালকের যে বৈঠক, সেই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি তার পরামর্শ নিয়েছেন তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি দিল্লিতেই ছিলেন, তার সঙ্গে দেখা করেই কথা। তো এখন সেইখানে হচ্ছে তখন ঠিক হয় যে এখানে দুজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদের কিংস কাউন্সিলের মেম্বার বলা হয়, যেন কেসি তাদের নামের সঙ্গে যুক্ত, এক স্টিফেন পাউলেস এবং আরেকজন হচ্ছেন অ্যালেক্স টিনসলে। এরা অতীতে লাগাতার এরা এই ধরনেরই মানবাধিকার লঙ্ঘনের, তথাকথিত লঙ্ঘনের অভিযোগে যেসব রাষ্ট্রনেতারা অভিযুক্ত হন, এরা তাদের মামলা করে, এবং যদি তারা মনে করেন যে অন্যায়ভাবে তাদের গদিচ্যুত করা হয়েছে তবেই তারা মামলাটা গ্রহণ করেন। এবং এই দুই একটি যুক্তি তারা দিয়েছিলেন যে আপনি তো আর প্রধানমন্ত্রী নন, তাহলে আপনার মামলা আমরা গ্রহণ করব কি করে। তখন তিনি তাদের যেটা বলেছিলেন, যেটা আমি তোমার চ্যানেলে আগেই বলেছি, যে তিনি বলেছেন যে আমি আদৌ পদত্যাগ করি, ফলে আমি দেশ থেকে হয়তো চলে আসতে বাধ্য হতে হয়েছে, আমি অন্য অবস্থায় প্রবাসে রয়েছি, কিন্তু আমি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক রাষ্ট্রপতির কাছে গিয়ে যে পদত্যাগ করা। এবং এই সময় তিনি একটি তথ্য দিলেন, এই তথ্যটা হচ্ছে যে প্রমাণও দিয়েছেন তিনি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন 1 আগস্ট রাষ্ট্রপতির কাছে, এবং সেনাপ্রধান বলেছিলেন যে আমাকে কিছুটা সময় দিন, এ ব্যাপারে এখনই তাড়াহুড়ো করবেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে যেভাবে জনরোষ গড়ে উঠেছে, যে মানুষের প্রতি তার এত ভালোবাসা ছিল তারা তার বিরুদ্ধে হয়ে গেছে, ফলে তিনি কিছুতেই ভাবছিলেন যে এই পদে তাহলে জোর করে থাকার কোনো মানে হয়, সেই জন্য ছেড়ে দেওয়াটাই ভালো। কিন্তু তাকে পদত্যাগ করতে দেওয়া হয়। এবং তাই নয়, একদিন পরে তিনি সেটা বুঝতে পারলেন যে সেনাবাহিনী আচমকা ঘোষণা করে যে আন্দোলন, গণরোষ যে আন্দোলন, যারা গণভবন অভিযানের ডাক দিয়েছে তাদের সেনাবাহিনী আটকাবে না এবং তাদের গুলিও করবে। এই অবস্থায় তাদের তো একটা প্রাণ সংশয় হয়ে যায়। সেই সময় আমি যেটা শুনেছি, নৌবাহিনীর প্রধান এবং বায়ুসেনার প্রধান, কারণ শেখ হাসিনা যেখানে দিল্লি আসেন এটা বায়ুসেনারই হেলিকপ্টার, বায়ুসেনারই বিমানে আসে, এরা কিন্তু তখন তিনি তাদের বলেন যে এই অবস্থায় থাকার কোনো, তারাও তখন বলেন যে না ম্যাডাম আপনার পক্ষে থাকা মনে হচ্ছে না। উনি প্রথমে যেটা ভেবেছিলেন পদত্যাগ করে, কয়েকদিন আগে প্রেস সচিব একটা বলেছেন কথা, সেটা কিন্তু সত্যতা প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন যে উনি পদত্যাগ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন। সঠিক কথা, তিনি ভাষণ দিতে চেয়েছিলেন এবং তিনি মানুষের বিক্ষোভকে সম্মান জানাতে ইস্তফা দিতে চেয়েছে, কিন্তু তাকে ইস্তফা দিতে দেওয়া হয়নি। সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তিনি হয়তো দেশে নেই প্রধানমন্ত্রী, এটা অনেকে যেমন প্রশ্ন তোলেন তাহলে কি প্রবাসী সরকার তৈরি করার দরকার নেই তো, তিনি তো প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এখনই রয়েছেন। সেই 1971 সালের আগে যে প্রবাসী সরকার তৈরি হয়েছিল মুজিবনগরে, সেরকম প্রয়োজন নেই, কারণ তিনি তো প্রধানমন্ত্রী আছেন। তিনি টেকনিক্যালি তিনি ঢাকায় নেই, এবং তাকে যে মর্যাদা এখানে দেওয়া হয়, ভারত সরকার যেটা দেন সেটা প্রধানমন্ত্রীর মর্যাদা। অর্থাৎ একজন প্রধানমন্ত্রী দেশে সফর করলে যে প্রোটোকল, যে নিয়মাবলী, যে সিকিউরিটি দেওয়া হয়ে থাকে সেইভাবেই তিনি থাকেন। সর্বক্ষণের জন্য নিরাপত্তা কর্মী, সর্বক্ষণের জন্য চিকিৎসক, সর্বক্ষণের জন্য নার্স, সর্বক্ষণের জন্য যাবতীয় মেডিকেল ব্যবস্থা, এগুলো প্রস্তুত থাকে একজন প্রধানমন্ত্রী। সবসময় দেখবে প্রধানমন্ত্রী যখন সফর করেন পেছনে একটা মেডিকেল ব্যাগ সবসময় কনভয়। ফলে সেই সুযোগটি তিনি আছেন। তখন তারা কিন্তু মামলাটি গ্রহণ করে, এবং গ্রহণ করে তারা কিন্তু ইউনাইটেড নেশনসে তারা বলেছেন যে আমরা এটা অনির্দিষ্ট মামলা গ্রহণ করে নিতে হবে না, মামলার শুনানি হতে হবে। তারা চেয়েছেন যাতে অতি দ্রুত এখন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা, যেটাকে বলা হয় প্রমোশন অফ এ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার, অর্থাৎ বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম রাখার একটা কাঠামোগত ব্যবস্থা জাতিসংঘের আজকালকার দিনে জাতিসংঘের ভূমিকা অনেকেই নিয়মান, কেউই মানেন না, আমেরিকার প্রেসিডেন্টই তো মানেন। ফলে ইউনুস নাও মানতে পারেন, কিন্তু ইউনুস তার পক্ষের রিপোর্ট হলে মানছেন, বিপক্ষের রিপোর্ট হলে মানবেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে, এই অনেকে প্রশ্ন করেন আচ্ছা এর ফল কি হবে। ফলটা তো রাজনৈতিক এই কারণে
যে সে যেই রিপোর্ট দিক, যদি শেষ পর্যন্ত এটা প্রমাণিত হয় যে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাকে পুনরায় প্রতিবন্ধ করা হোক বা তার রাজনৈতিক কর্মকাণ্ডই করতে দেওয়া হোক, যে নিষেধাজ্ঞা আছে দলের উপরে সেটা প্রত্যাহার করা, তাহলে সেটা একটা রাজনৈতিক হাতিয়ার হবে আওয়ামী লীগের। এবং তারা কিন্তু কখনোই, আমি যেটা আবারও বলছি, তারা কিন্তু কখনোই বিএনপির মতো 2014 বা 2024 যে নির্বাচন বয়কট করেছিল, শেখ হাসিনার এই 3 দফা বৈঠকের পর সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করবেন না। আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে না দেওয়াটা আলাদা, কিন্তু তারা নির্বাচনে লড়বেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়। আর না দেওয়া হলে কি হবে? না দেওয়া হলে এই তো রাজনৈতিক প্রচার হবে এবং গোটা বিশ্বের কাছে প্রচার হবে। যে দলটির সঙ্গে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম জড়িত, সেই দলটিকে যদি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে সেটা গোটা বিশ্বের মানুষ তখন বিচার করবেন, যারা গণতন্ত্র প্রেমী বলে দাবি, যারা গণতান্ত্রিক রাষ্ট্র। আমি যখন চীন পাকিস্তানের কথা বলি, চীন আমি গণতান্ত্রিক রাষ্ট্র নয় সকলেই জানে, পাকিস্তানের গণতন্ত্র ভঙ্গুর, গণতন্ত্র কিনা জানে, অনেকটা পাকিস্তানের মতো গণতন্ত্র বর্তমানে বাংলাদেশ। ফলে এগুলো ঠিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত নয়। তো ফলে এখন যারা গণতান্ত্রিক রাষ্ট্র, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ইউরোপকে সিদ্ধান্ত নিতে হবে, আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে যে সত্যি সত্যি তো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো নির্বাচন হওয়া উচিত কি এইটা হলো। তো এর কোনো এই ফল যে কি হবে আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, মানে আমি বলছি প্রক্রিয়াটা এইটা শুরু হয়েছে। এই গৌতম লাহিড়ী, আপনার বক্তব্যে আছে যে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করতে চায় না, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের এই ইতিহাসটা সব সময় আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশ কোনো নির্বাচন বর্জন করে নাই। শুধুমাত্র এরশাদের 1988 সালে একটা নির্বাচন ছিল এবং 1996 সালে খালেদা জিয়ার একটা নির্বাচন ছিল। ওই দুইটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই, এর জন্য ওই দুইটা সংসদ কিন্তু টিকে নেই বাংলাদেশ। এইবার বাংলাদেশে যারা ক্ষমতায় বসেছে তারা এই যে সেখানে প্রত্যেক করেন নাই, কিন্তু প্রত্যেক করেন নাই রাষ্ট্রপতিকে দিয়ে বন্দুকের নল পেছনে দাঁড়িয়ে 3 বাহিনী প্রধান দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে দিয়ে ঘোষণা দেওয়া হয় যে প্রধানমন্ত্রী প্রত্যেক করেছে। সেই রাষ্ট্রপতি পরে বা এখনো যে কথাটা বলেন যে পদত্যাগ পত্র তিনি দেখেন নাই, পদত্যাগ পত্র তিনি খুঁজছেন, কোথায় আছে এটা জানাতে বাংলাদেশের কোন কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাগপত্র দেখাতে পারে নাই। এবং আপনি যে কিউসি, ব্রিটিশ আইনে খুব গুরুত্বপূর্ণ চরিত্র এরা। দুজন কিউসি যে আপনি বললেন, তারা সেই মামলাটা নেন যে মামলা তারা কনভিন্স হন, যেই মামলায় তারা জয়লাভ করতে পারবেন। এর জন্য তারা কনভিন্স হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাগ করেন নাই, এর জন্য সেই মামলাটা নিয়েছেন তারা। বাংলাদেশের এই কর্তৃপক্ষ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছেন। নিবন্ধন বাতিল মানে হচ্ছে এই দলটা নির্বাচনে অংশ নিতে পারবে না। এমনকি আওয়ামী লীগের যে প্রতীক, যেটা নৌকা, আগামী নির্বাচনে নৌকা প্রতীকটাও রাখা হয়নি। তো বাংলাদেশে আপনি খেয়াল করবেন, গত কয়েকদিন আগে জাতীয় পার্টির একটা নতুন গ্রুপ গড়ে তোলা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে। সেই গ্রুপটা ইলেকশন কমিশনের কাছে গিয়েছে স্বীকৃতির জন্য, এবং সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ইন্টারভিউ দিয়ে বলেছেন তিনি শুনেছেন ওই অংশটাকে বাংলাদেশের বিরোধী দল হিসেবে গড়ে তোলার একটা চেষ্টা চলছে। এবং এমনও বলা তিনি শুনেছেন যে আওয়ামী লীগের যারা নির্বাচন করার উপযুক্ত মানুষ আছেন দেশে, হয়তো তাদেরকে এখানে এনে একটা বিরোধী দল করার চেষ্টা। এটা নানা স্পেকুলেশন, এগুলা রাজনৈতিক জ্যোতিষ না। আপনি নতুন একটা তথ্য আজকে এখানে নিয়ে এসেছেন। তথ্যটা হচ্ছে গতকালকে সেখানে আরেকটা বৈঠক, এটা একবার নতুন তথ্য। এবং আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, যিনি ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনার মতো তিনিও কিন্তু ভারতীয় প্রোটোকল নিয়ে আছেন। এই বৈঠক সম্পর্কে আর কোন তথ্য আছে আপনার কাছে? না, যেটা মানে এখন যেটা বাংলাদেশে প্রচারিত হয় সেরকম কোনো ঘটনা এখানে যেটা ঘটছে মূলত আপাতত আমি যেটা জানি সেটা হচ্ছে, এখন আপাতত প্রথমে বলেছিলাম 2টি, এখন বলছি 3টি। প্রথমত হচ্ছে যে মামলাগুলো হয়েছে শেখ হাসিনা, ধরুন দেশেও বা শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রীদের বিরুদ্ধেও হয়েছে, তারা কিন্তু চান একইভাবে মামলাগুলোতে কিন্তু উপযুক্ত আইনজীবী দাঁড় করিয়ে সেগুলোকে সেই অনুযায়ী তাদের আর কি তার চ্যালেঞ্জ করা, মোকাবিলা করা। শেখ হাসিনা একজন লয়ারকে অ্যাপয়েন্ট করেছিলেন বাংলাদেশের ট্রাইব্যুনালের ক্ষেত্রে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ট্রাইব্যুনাল সেই
সেই মামলা যিনি আইনজীবী তাকে বলেছেন তিনি মামলা করতে পারবেন না। এক অদ্ভুত গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে অপরাধী যদি কেউ হয় তাহলে তার পক্ষে যদি কেউ আইনজীবী কেউ দাঁড়াবে সেটাও ঠিক করে দেবে যে অভিযোগ করেছে। এরকম কোন, এটা তো কোনো ব্যানানা রিপাবলিকের মধ্যেও আসে না। ব্যানানা রিপাবলিকের একটা মিনিমাম নিয়ম কানুন থাকে। আমি কাকে আইনজীবী করব কি করব না, একজন উদাহরণ দিচ্ছেন দেখলাম বিশিষ্ট ব্যক্তি টেলিভিশনে নানা জায়গায়, উনি তো অ্যাক্টিভিস্ট, উনি কি করে আইনজীবী হবেন? কোন আইনজীবী ভারতবর্ষ সহ বাংলাদেশে আইনজীবীরাই তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছেন, আপনি নেহেরু কি ছিলেন, ব্যারিস্টার ছিলেন না? সেটা অদ্ভুত সব কিছুটা, মানে মূর্খের দল। খুব স্বাভাবিকভাবে বোঝানো খুব সম্ভব হয় মানুষকে আর কি, হয়তো জানি না বোঝানো সম্ভব কি সম্ভব না। আইনজীবী অ্যাক্টিভিস্ট হবেন সেই কারণে নাকি তাকে আইনজীবী মামলা লড়তে দেওয়া হবে না। আমার বক্তব্য হচ্ছে সে কি করে না, কিন্তু একজন অপরাধী তিনি চাইছেন তার হয়ে একজনকেও এখানে সওয়াল জবাব করবেন, তবেই তো বিচারটা নিরপেক্ষ হবে। এই ঘটনাটা প্রমাণ করে দিল ওটা বিশ্বের কাছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা নিরপেক্ষ নয়। কারণ তার পক্ষের আইনজীবী কি হবে সেটাও ঠিক করবেন তারা, আর বিপক্ষের আইনজীবী কে হবেন সেটাও ঠিক করবেন তারা। আর রায় তো ঠিক হয়ে আছি, রায়টা তো একটা সময়ের অপেক্ষা, রায় তো ঠিক হয়ে আছে। এই যে ক্যাঙ্গারু কোর্ট, তোমার দেশ তুমি যেখানে থাকো এখানে ক্যাঙ্গারু আছে, এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়। ক্যাঙ্গারু কোর্টের একটা বড় উদাহরণ সুখের বিষয় যে তুমি তোমার বাড়ির খবরে দেখতে পাচ্ছ। এবং এই যে রায় ঠিক করা, আপনি বলছেন রায় ঠিক করা শুধু এখানে রায় না, কয়েকজন উপদেষ্টা আগেই বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে কয়েকটা রায় তারা বের করে বিচারক, চমক কিছু থাকবে না, চমক সেই কারণে সেই রায়টা বেরোনোর আগেই এই আন্তর্জাতিক জাতিসংঘে সেখানে তো অন্তত সৌভাগ্যের বিষয় এখনো পর্যন্ত এই আইনজীবী দুজনকে কেউ বরখাস্ত করেননি বা বরখাস্ত করছেন না, জাতিসংঘ করছেন না। দেখা যাক সেই শুনানিটা কবে, সেই বিষয়ে একটা প্রস্তুতি ছিল গতকালের বৈঠকের একটা বিষয়। দ্বিতীয় বিষয় ছিল অবশ্যই কিভাবে 15ই আগস্টকে পালন করা যায়, কিভাবে কি পদ্ধতিতে, ভার্চুয়ালি হোক, যেটা তাদের পক্ষে সম্ভব সেখানে ঢাকায় বসে করা, কি সেই 32 নম্বরে যাওয়া, কেউ কেউ বলেছেন যাবে না, এবং আবার সাথে হুমকিও দিয়েছেন কেউ কেউ, যে অদ্ভুত একটি দেশ যে সেই দেশের প্রেস সচিব হুমকি দিচ্ছেন যে ওখানে গেলে তারা তাকে দেখে নেবে, জাতির পিতাকে সম্মান জানাতে যাবে। জাতির পিতা হিসেবে এখনো তাকে তো বঞ্চিত করা হয়নি তার পদ থেকে, তিনি এখনো আজও জাতির, তাকে সম্মান জানাতে গেলে অপরাধ গণ্যতা হবে। আর এই ভদ্রলোক দিনের পর দিন আওয়ামী লীগের দপ্তরে যাতায়াত করতেন, যেতেন, এবং সাংবাদিক হিসেবে, এবং আর কি কি পেয়েছেন কি পাননি আমি এখানে প্রকাশ্যে টেলিভিশনে বলবো না, তিনি জানেন। কিন্তু তিনি তখন যে ভূমিকা পালন করতেন, তিনি তো তখন 15ই আগস্টে পালন করতেন। আমি শুনলাম এখানকার কিছু মানুষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ওনার সম্পর্কে শুনছিলাম, এই কথাটা জানার পর আচ্ছা উনি কি বরাবরই এরকম? বললো না, উনি তো আমাদের এখানে আসতেন, দপ্তরে আসতেন, এবং যেহেতু বিদেশি সাংবাদিক ছিলেন, বিদেশে প্রভাব বিস্তারের জন্য আমরা যা যা করার তাই করেছি, তাকে ব্যবহার করেছিল। কিন্তু তিনি যে এরকম এখন এটা বুঝতে পারেননি, তিনি বলেন না, সেটা বোঝা যায়, সেটাতে ব্যর্থই তো ব্যর্থতা। এখন এটা 1-2 যে বঙ্গবন্ধুর যে সেটা শোকের মাস, সেই শোকের মাসের যে 15ই আগস্টের দিন কিভাবে বাংলাদেশ সহ গোটা বিশ্বে কিভাবে পালন করা যায়, স্মরণ করা যায় সেই দিন, তার একটা কার্যক্রম হয়তো দেওয়ার পরিকল্পনা হচ্ছে, বা কিভাবে হচ্ছে এটা এখনো প্রকাশ্যে আসেনি। একটা আমি খালি ছাত্রলীগের বিবৃতি পেয়েছি, তাছাড়া আর দেখিনি এখন আওয়ামী লীগের পক্ষ থেকে কিভাবে পালন হবে। সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো ভাষণ দেবেন কি দেবেন না সেটাও এখনো ঠিক হচ্ছে আর কি, কিভাবে দেবেন। তৃতীয়ত দিক থেকে, নির্বাচনের দিক থেকে যে একটা দলীয় কাঠামো তৈরি করে নেওয়া, যে কাঠামো অর্থাৎ জেলা উপজেলা ভিত্তিক, যে দরকার হলে সম্ভাব্য প্রার্থী তাদের মানে সাজেশন চাওয়া হচ্ছে নেতাদের, এবং এটা অবশ্যই অনেকেরই ধারণা আছে, অনেক বড় নেতা তারাও বলেছেন, তারা নিজেরাই বলেছেন, আমরা যেহেতু পরিচিত মুখ, আমাদের প্রথম দিকে একটু পিছিয়ে থাকা দরকার। এখানে নতুন মুখ, নতুন কর্মী যারা এখনো দলের জন্য জীবন দিতে প্রস্তুত, এদেরকে সম্মান জানানোর সময় এসে, যদি নির্বাচন হয় তাহলে সেই ধরনের কর্মীদের যদি সত্যি মনোনয়ন দেওয়া যায়, এরকম একটা ভাবনা চিন্তা চলছে প্রত্যেকটা জায়গায়। একেবারে তৃণমূল স্তরের কর্মীদের নাম নিয়ে ভাবনা, তাদের নাম হয়তো গোটা হয়তো বাংলাদেশ অনেকেই চেনেন না, জানেন না, কিন্তু সেই তৃণমূল স্তরের মানুষ হয়তো চান। একটা কথা বলেছে যেটা হচ্ছে বিকল্প বিরোধী দল তৈরি করা। হ্যাঁ, এটা আমি শুনেছি
যে শুধু এই পার্টিটি নয়, এমনকি একটা চেষ্টা চলছে অনেকটা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানো। তুমি বলতে পারো 2024 আওয়ামী লীগও দাঁড় করিয়ে, এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু একটা বড় সংখ্যায় জয়ীও হয়েছিলেন তারা সরকারি পার্টিকে হারিয়ে। ঘটনা কিছু কিছু প্রার্থী তো মানে নামবিরাদা প্রার্থী, তদানীন্তন আইজিপি তিনি পুত্র, তিনি পরাস্ত হয়েছেন। সাবেক সভাপতি প্রেস ক্লাবের মাত্র 500 ভোটে জয়ী হয়েছেন। মন্ত্রী শাহরিয়ার আলম পরাস্ত হয়েছেন। অবশ্য আমার ফোরকাস্ট ছিল উনি হারবেন। তো ফলে এরকম ঘটনাও তো ঘটে, যেখানে 64 জনের মতো বোধহয় সম্ভবত স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। এবারও এরকম একটা স্বতন্ত্র প্রার্থী করার পরিকল্পনা চলছে বলে শুনেছি, যেটা হচ্ছে আমি বলছি যেটা ইউনূস সরকারের পক্ষে যারা আছেন তাদের সূত্র থেকে। আমি এখানে কারোর নাম নিয়ে কাউকে বিব্রত করতে চাই না। খুব ক্রেডিবল একজন লোক আমাকে বলেছেন, দায়িত্বশীল মানুষ, যে এরকম 30-40 জন আওয়ামী লীগের তথাকথিত স্বচ্ছ চরিত্রের মানুষকে দাঁড় করানোর একটা চেষ্টা চলছে নির্বাচনে, যাতে তারাই একসময় একটা বিরোধী দলের ভূমিকা পালন করেন আর কি। এবং সেক্ষেত্রে তাদের অনেকেই হয়তো তবে কতগুলো শর্ত আছে, যে শর্তগুলো সেই স্বতন্ত্র প্রার্থীরা মানবেন কি মানবেন না জানি না। কারণ যারা নিজের জোরে বা জনপ্রিয়তার জোরে তারা জিততে পারেন, তাদের বলা হচ্ছে নৌকা সিম্বল তারা পাবেন না, তারা আওয়ামী লীগের কথা বলবেন না, তারা নিরপেক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা। এটা একটা কথা শুনেছি আমি, সেটার একটা চেষ্টাও চলছে। এখন গতকাল তো দেখলাম এক ছাত্র নেতা বলে দিয়েছে নির্বাচনই হবে, তো মহা সমস্যা নির্বাচনের। এখন সেটাও একটা কালকে আলোচনার বিষয় ছিল। আরে বলছি, নেত্রীকে বলা হয়েছে যে আপা আপনি যেসব প্রস্তুতি নিচ্ছেন যে নির্বাচনটাই তো হবে কিনা সন্দেহ। কেন? কালই ছাত্র নেতা বলেছেন যে আগে সংস্কার হবে তবে নির্বাচন হবে। এটা ঘটনা, এই সন্দেহটা তো একটা ওখানে একটা জরিপ হয়েছে, একজন সাংবাদিক জরিপ করেছে, তাতে 90% নাকি মানুষ বলেছে নির্বাচন হবে না। একটু মানে অদ্ভুত বিষয়। ইউনূস সাহেব তিনি সততার সঙ্গে ঘোষণা করেছেন তিনি চান নির্বাচন, তিনি ফেব্রুয়ারি রমজানের আগে নির্বাচন, গোপনে বেসরকারি ভাবে 12ই ফেব্রুয়ারি একটা তারিখও প্রচার করে দেওয়া হয়েছে। অথচ এই যারা সেই অভ্যুত্থান ঘটালো, সেই অভ্যুত্থানের এখন তথাকথিত নায়করা বলছেন তারা কেউ কেউ কক্সবাজারে যান, কেউ কেউ সৌদি আরবে গেছেন, সম্প্রতি শুনছিলাম সেখান থেকে ফিরে এসছেন। আবার তো তারা ফিরে এসে জানি না সৌদি আরব থেকে ফিরে আসার পর বলছেন কিনা, ফিরে আসার পর বলছেন যে নির্বাচন হবে না। এটা মানে আমি জানি না, এটা তুমি এ ব্যাপারে আরো বেশি আলোকপাত করতে পারবে, কারণ আমি জাস্ট শুনলাম এদেরই নেতাদের মুখ থেকে। কাল নাকি এরকম একজন ছাত্র নেতা বলেছেন, তখন আলোচনার তখন তো বলছেন তাহলে দেখা যাক নির্বাচনটা হয় কিনা, তাহলে নির্বাচনের প্রস্তুতি নিয়ে পরে ভাবা যাবে। আগে বরং এই আইনগত দিকটা আগে দেখে নেওয়া যাক, যে মামলা মোকদ্দমাটা কিভাবে মোকাবিলা করা। এই যে নির্বাচনের ব্যাপারটা বাংলাদেশে যে ছাত্র নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। খুব ক্ষুব্ধ হয়েছেন ইউনূসের উপরে, যে কারণে ইউনূস যখন লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পরে নির্বাচনের কথা বললেন ফেব্রুয়ারিতে, তখন তারা বুঝতে পারলেন ইউনূস গভর্নমেন্ট তারেক রহমানকে চাচ্ছে। মানে আমেরিকান অ্যাম্বাসেডর তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং এই ছাত্রদের বৈঠক করে একটা মেসেজ দিয়েছে তারা তারেক রহমানকে বা বিএনপিকে ইলেকশনে যাচ্ছেন, এবং আরেকটা বিরোধী দল গড়ার চেষ্টা করা হচ্ছে। এর জন্য তারা খুবই ক্ষুব্ধ যে তারা সরকারি দল বিরোধী দল কিছু থাকতে পারছেন না। এর জন্য তারা বলে নির্বাচন হবে না। নির্বাচন যে হবে না, এটা আরেকটা মেসেজ হচ্ছে ইউনূস মালয়েশিয়াতে গিয়ে প্রবাসী বাঙালিদের সমাবেশে তিনি আর ফেব্রুয়ারিও বলেন না, তিনি বলেছেন জুনের মধ্যে, ফেব্রুয়ারি বলেন না। ডক্টর ইউনূসকে বলা হয় তিনি সহজে ক্ষমতা ছাড়তে চান না। গ্রামীণ ব্যাংকের ক্ষমতা ছাড়তে না চাওয়া থেকেই তার নানা কিছু প্রকাশিত, এবং তিনি ওই যে চোরকে বলে চুরি করো, গ্যাসকে বলে ধরো, যেমন ইলেকশনের কথা উনি বলছেন, আরেকটা গ্রুপ দিয়ে বলাচ্ছেন যে নির্বাচন হবে। মানে হয়তো উনি তো বলতে পারেন যে আমি তো নির্বাচন দিতে চেয়েছিলাম, স্টেক হোল্ডার ওরা নির্বাচন চাচ্ছেন, আমি কি করব, এমন একটা পরিস্থিতি। 15 আগস্টের ব্যাপারটা বাংলাদেশে, 15 আগস্টে যেমন হচ্ছে বাংলাদেশে যারা খুনিরা বঙ্গবন্ধুকে খুন করেছিল সেই বাড়িটা ধ্বংস করে নাই, কিন্তু এখন এইবার সেই খুনিদের উত্তরসূরিরা সেই বাড়িটাও ধ্বংস করেছে। গতকালকে জয়, শেখ হাসিনার ছেলে যিনি আমেরিকাতে আছেন, তিনি একটা অনলাইনে এসেছিলেন লাইভ একটা বক্তব্যে, তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের অনুরোধ করেছেন আপনারা যাবেন 32 নম্বরে, আপনারা 32 নম্বর বাইরে কোথাও আপনারা ফুল রাখবেন, আপনারা মোমবাতি জ্বালাবেন। তিনি বলেছেন
মানে একটা বাড়ি ধ্বংস করা যায় কিন্তু মাটি ধ্বংস করা যায় না, ইতিহাস ধ্বংস করা যায় না, এমন একটা মেসেজ সেখানে। আর আপনার তথ্যগুলো আমাদের দর্শকদের, বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষকে আরো সমৃদ্ধ করলো এই কারণে আপনি দুটো গুরুত্বপূর্ণ মেসেজ এখানে এসেছেন। দুজন কিউসির নেতৃত্বে মামলার জাতিসংঘের শুনানির ব্যাপারটা, আন্তর্জাতিক আদালতে শুনানির ব্যাপারটা, এবং বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক দল তাকে আরো বলা হয় আরেকটা কারণে, প্রতীক একটা জরিপ হয়েছিল বাইরের কিছু সংস্থার, সেই জরিপগুলোতে বলা হয়েছে বাংলাদেশের 48% মানুষ ভোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়। প্রথম তারা বলেছে বিএনপি এত পার্সেন্ট, জামাত এত পার্সেন্ট, এনসিপি এত পার্সেন্ট, আওয়ামী লীগ এত পার্সেন্ট, এবং প্লাস 48% সিদ্ধান্ত নেয় নাই। তাদেরকেও মনে করা হচ্ছে তারা চান আওয়ামী লীগকে সহ নির্বাচন, এর জন্য তারা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। গৌতম লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনার কাছে আবার আমরা আসবো, আপনি এইভাবে আমাদের মানুষকে আলোকিত করবেন। ভালো থাকবেন। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে একহাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি-ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।